ওই বলে যে সারাদিন যদি বলে হচ্ছে এখন ধরেন যে তামিলরা ইন্ডিয়ার যে তামিল রাজ্য যদি আমাদেরকে বলে যে আমরা সারাদিন ইডলি ডোসা কি কি নাম আছে না ওদের খাবারের, এগুলা খেয়ে থাকতে হবে। আপনি কয়দিন খাবেন? একদিন, দুদিন, 3 দিন, তারপরে ভালো লাগবে? আর কিন্তু লাগবে না। দিন শেষে দেখবেন যে আহ, ওই ভাত, ডাল ভাত, মাছ, এগুলো দেখবেন আমাদের ফেভারিট। শাকসবজি, পান্তা ভাত দেখবেন এগুলো আমাদের পছন্দের খাবার। আপনাকে ওদের দেশীয় লাখ টাকা দিলেও অনেক সময় আমরা টানে এতদিন ধরে ওদের খাবার খেতে পারবো না, সম্ভব না। তো এটাই বিষয় ভাইজান, বুঝছেন? যে আমাদের কৃষি কালচারের মধ্যে আমাদের পোশাক আশাক, আমাদের সংস্কৃতি, আমাদের আহার, ধর্ম সবকিছু নিয়েই আমাদের কিন্তু এই সংস্কৃতি এবং কালচার। এগুলো যদি ঠিকভাবে তুলে ধরেন না, তাহলে দেখবেন যে অনেক বেটার হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আসেন এই যে আরেকটা বললাম না, মহাস্থানগড়। আচ্ছা, কোন একজন ম্যাডামের মনে হয় লাউড স্পিকারটা অন আছে, এটা নয়েজ আসতেছে। খুব নয়েজ হচ্ছে কোন একজন ম্যাডামের, দেখেন লাউড স্পিকার অন আছে। আচ্ছা, এবার আসেন ময়নামতি, পাহাড়পুর, পুঠিয়া রাজবাড়ি বলেন বা বাঘা মসজিদ বলেন বা আপনাদের উত্তরা নাটোরের গণভবন বলেন, বা আপনার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ বলেন, আহ আছে না এগুলো সব? এগুলো তো আমাদের হচ্ছে যে সংস্কৃতি বলেন, সংস্কৃতি বা কালচার, ঐতিহ্যবাহী কালচার এটা আমাদের, তাই না? এটা আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী কালচার। এখন ধরেন এই যে পাহাড়পুরটা কি, পাহাড়পুরটা মূলত কি ম্যাম বলতে পারবেন? নগর যে পাহাড়পুর সেটা কি? জি, না সেটা তো ঠিক আছে। আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা একটু বলেন তো পাহাড়পুরটা কি। আমি আর একটু বিস্তারিত শুনতে যাচ্ছি। ধারণা আছে কারো? হ্যাঁ, পাহাড়পুর অবশ্যই ঐতিহাসিক নিদর্শন বা প্রাচীন নিদর্শন যেটাই বলেন আপনারা, হ্যাঁ। কিন্তু আসলে এখানে কি হতো এক সময়, আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে এখানে কি হতো। জানি, শুধু জানি পাহাড়পুর। আপনারা কি জানেন যে পাহাড়পুর হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে যদি 1, 2, 3টা কোনো নিদর্শন ধরেন তাহলে পাহাড়পুর একটা। এটা এক সময় পর্যন্ত ছিল। এটা কি জানতেন বা জানেন? জানেন না। পাহাড়পুর হচ্ছে আপনার বৌদ্ধ ভিক্ষুকরা যে থাকতো না, তারা এখানে হচ্ছে আপনার জ্ঞান সাধনা, ধর্মচর্চা এবং শিক্ষা, এই কটা জিনিস মূলত হচ্ছে চর্চাটা হতো, প্রধান নিদর্শন ছিল সেটা। এখানে বৌদ্ধ যে ভিক্ষুকরা ছিল, তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আসতো, অন্যান্য কান্ট্রি থেকে আসতো, এসে এখানে শিক্ষাদান করাইতো আমাদেরকে, শিক্ষা দিত। এবং গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে, মনে করেন যে এটা একটা বিশ্ববিদ্যালয়। পাহাড়পুর এক সময়কার একটা প্রাচীন নিদর্শন এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন মানে বিভিন্ন দেশের মানুষজন যারা শিক্ষা নিতে আগ্রহী তারা এসে এখানে শিক্ষা গ্রহণ করতো। ওই বৌদ্ধ ভিক্ষুকদের, বৌদ্ধ ভিক্ষুক মানে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? ওই যে ওম তারানাং গুচ্ছামি, আগে শুনছেন বিটিভিতে আগে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের একটা ত্রিপিটাট নাকি যেন একটা আলোচনা হইতো। তো ওই, রাইট রাইট ভাইজান, রাইট, আপনি ঠিক বলছেন। তো এই শিক্ষক গুলাই হচ্ছে আগে আমাদেরকে শিক্ষা দান করতো, জীবনে চলাফেরা করার জন্য বা অনেক কুসংস্কার দূর করার জন্য। বিশেষ করে পড়াশোনাটা এমন ভাবে তারা আমাদেরকে করাইতো যাতে আমাদের দৃষ্টি, কালচার বা আমাদের চোখ সবকিছুই চেঞ্জ হতে পারে, দৃষ্টি নন্দন হতে পারে। আচ্ছা, এটাই হচ্ছে গোটা পৃথিবীর 1 থেকে 3টা যদি শিক্ষা প্রতিষ্ঠান ধরেন, তার মধ্যে ছিল একটা হচ্ছে পাহাড়পুর, যেটা যেটা বর্তমানে হয়তো 200-400 বছর ধরে নাই, কিন্তু একটা সময় পর্যন্ত এটা গোটা পৃথিবীর একটা কেন্দ্রস্থল ছিল। যেমন আরেকটা বলি, আরেকটা ঐতিহ্য জায়গা আছে, সেটা হচ্ছে রাজশাহী কলেজ। এটা মনে হয় জানেন আপনারা। রাজশাহী কলেজ কিন্তু 1800 কত সালে স্থাপিত, এবং এটা বাংলাদেশের যত কলেজ আছে তার মধ্যে মনে করেন নাম্বার 1 রাজশাহী কলেজ।
বাংলাদেশের যত কলেজ আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়, তার মধ্যে রাজশাহী কলেজ হচ্ছে নাম্বার 1। বিকজ এটাতে ভারতের অটল বিহারী বাজপেয়ী নাম শুনছেন? সাবেক প্রধানমন্ত্রী ভারতের, তিনি থেকে শুরু করে বহু বিখ্যাত ব্যক্তিবর্গ এই রাজশাহী কলেজে পড়তো। ধরেন প্রায় 85 সাল পর্যন্ত রাজশাহী কলেজ রাজশাহী তথা গোটা বাংলাদেশের একটা প্রাণ ছিল। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, বিশ্ববিদ্যালয় 53 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারপরেও 85 সালের পর থেকে বিশ্ববিদ্যালয় আস্তে 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 সুনামটা অর্জন করে। কিন্তু সেই পর্যন্ত রাজশাহী কলেজ গোটা আমাদের উপমহাদেশের জন্য ছিল হচ্ছে বিখ্যাত। এখানে পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভারত বলেন, বা যেই আশেপাশে যে অঞ্চলগুলো আছে সব জায়গা থেকে এইখানটাই পড়তে আসতো, এবং এটা খুবই বিখ্যাত। এটা বহু পুরাতন একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে যে মহাস্থানগড়, এটা সম্পর্কেও যদি হচ্ছে আপনার টিকা থাকে, পরীক্ষাতে আপনাদের টিকা থাকে 5 মার্ক জন্য, যে মহাস্থানগড় কি, কোথায়, কিভাবে অবস্থিত। মহাস্থানগড় কোথায়? বগুড়া। বগুড়া। পাহাড়পুর কোথায় অবস্থিত? নওগাঁ, তাই না? নওগাঁ। তারপরে ময়নামতি, টাঙ্গাইল, রাইট, কুমিল্লা। তারপরে হচ্ছে ওয়ারি বটেশ্বর, নরসিংদী। নরসিংদী, রাইট। আচ্ছা দেখেন, এই জিনিসগুলো থাকে কিভাবে জানেন পরীক্ষার হলে? পরীক্ষার হলে থাকে এগুলো 3 মার্কস বা 5 মার্কস। টিকা লিখতে হয় যে আপনি মহাস্থান সম্পর্কে কি জানেন, আপনি পাহাড়পুর সম্পর্কে কি জানেন, বা আপনি ওয়ারি বটেশ্বর সম্পর্কে কি জানেন, আপনার মতামত পোষণ করেন। তো এইভাবেই লিখবেন, ঠিক আছে? নিজের মতন করে 5 মার্কের জন্য আমার ধরনের 1 পেজ লিখলে এনাফ। আচ্ছা, তারপরে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন হচ্ছে আহ বরেন্দ্র অঞ্চলটা কি, আমাদের পুরাতন নাম আছে না, আমাদের বিভিন্ন অঞ্চলের পুরাতন নাম থাকে, যেমন জাহাঙ্গীরনগর, তারপরে বরেন্দ্রভূমি, তারপরে হচ্ছে নারিকেল তট, এই ধরনের আমাদের কয়েকটা নাম আছে। এটা আপনাদের মধ্যে এবার আছে কিনা আমি জানি না, এটাও মনে হয় এবার নাই, তাহলে এদের গতবারের সিলেবাসটা তো চেঞ্জ হয়েছে। আচ্ছা যাই হোক, তো এগুলো যদি যখন আসবে না, মহস্তানগড়, ময়নামতি, পাহাড়পুর, ওয়ারি বটেশ্বর, এগুলো হচ্ছে জাস্ট একবার করে বাসায় রিডিং করবেন। একবার পড়েন বা 2 বার পড়েন, পড়ার পরে যদি লিখতে পারেন এটা খুবই ভালো, যদি না লিখতে পারেন তাহলে হচ্ছে একটু মনে রাখবেন যে আসলে এই জিনিসটা মূল প্রেক্ষাপটটা মনে রাখবেন। আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে মূল প্রেক্ষাপট, যে আসলে এটা কোথায়, কিভাবে, কখন থেকে এটা কার্যক্রম শুরু হয়, এটা দ্বারা সমাজে আমাদের কি কি প্রভাব আসতেছে, বা এটা সমাজে কি কি ধরনের প্রভাব বিস্তার করেছে। এই যে এটার একটা টিকা আপনারা একটু মোটামুটি একটু বিস্তারিত আকারে একটু জানার চেষ্টা করবেন। মুখস্থ বিদ্যা কিন্তু করবেন না, আমি একটা পড়াও কিন্তু মুখস্থ বিদ্যা করতে মানা করছি, করবেন না, খবরদার না, ওকে? মুখস্থ করবেন না। দেখেন, তারপরে হচ্ছে শিল্পকলা নিদর্শন, মসজিদ, মন্দির, চৈতি। আচ্ছা, মসজিদ, এই যে বললাম যে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, তারপরে ধরেন বাঘা মসজিদ, তারপরে ধরেন পুঠিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন, বা হচ্ছে আমাদের আরো যেমন জাতীয় স্মৃতিসৌধ আছে না, জাতীয় স্মৃতিসৌধ, তারপরে আপনার বলতে পারেন হচ্ছে আমাদের বরেন্দ্র মিউজিয়াম। আর দু একটা জানেন এই বিখ্যাত কিছু নিদর্শন আমাদের? হজরত শাহজালালের মাজার, তারপরে হচ্ছে যে আমাদের এই যে শামুকদম, শামুকদম বাবা, আমাদের যে রাজশাহীতে যে মাজার, এগুলোই কিন্তু সবচেয়ে বিখ্যাত, তাই না বাংলাদেশের মধ্যে? এগুলোই বিখ্যাত। বাঘা মসজিদ, 60 গম্বুজ মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, নাটোরের উত্তরা গণভবন, বরেন্দ্র মিউজিয়াম। বরেন্দ্র মিউজিয়ামটা খুব ইম্পর্টেন্ট, 60 গম্বুজ মসজিদ, বাঘা মসজিদ, এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা আচ্ছা, এইগুলো তো নতুন করে আপনাদেরকে কিছু বলার নাই আছে, এগুলো জাস্ট আপনারা হচ্ছে এগুলো সম্পর্কে একটু একটু জাস্ট রিডিং দিবেন, দিয়ে একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে আমাদের কালচার, কৃষ্টি কালচারের টোটালি একটা অংশ, যেগুলো আমরা হচ্ছে প্রতিনিয়ত মনে রাখবেন, যে এগুলো কিন্তু আপনাদের নিবন্ধনেও কিন্তু পরীক্ষাতে আসবে। তার মানে এই না যে আমরা এখনই পড়ে এটা এখনই সমাপ্ত করে দিব। দেখেন, আমাদের এই সাবজেক্টটা আমি ছোট্ট, যেহেতু দু একজন নতুন আছেন, এই জন্য আপনাদেরকে ছোট্ট দু একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে
যে এই সাবজেক্টগুলা আপনাদের তো খুবই সংক্ষিপ্ত আকারে থাকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি অনার্স মাস্টার্স এখন পিএইচডি চলতেছে আমার ওখানে, আমি ওখানেই আছি। তো ওখানে আমি যখন প্রথমবার ভর্তি হই, তো ধরেন এই যে তাইরে নাইরে করতে 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 আর মাত্র পরীক্ষা 3 দিন আছে। এমত অবস্থায় আমি এখন চিন্তা করতেছি যে আমার তো ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, তারপরে কমার্স নিয়ে তারপরে হচ্ছে চারুকলায় আসছি। এখন এগুলো তো হচ্ছে সবই আর্টস টাইপের পড়া, এইসব পড়া আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন আগে তাদের কাছে অনেকটা ভালো নাও লাগতে পারে, কারণ এগুলো তো ধরেন মুখস্থ বিদ্যা টাইপের পড়া। তো এগুলো ধরেন আমরা অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু পরীক্ষার আগে চিন্তা করতেছি আর মাত্র 3টা দিন আছে, আমি কিভাবে কি কমপ্লিট করব, কি লিখবো, কি হবে। তো আমার বান্ধবীরা অনেকেই দেখছি যে আপনার 1 মাস থেকে পড়াশোনা করে, 1 মাস আগে থেকে ধরেন ওরা সেই পড়ে এবং খাতায় লিখে, পড়ে এবং খাতায় লিখে। আর আমরা ম্যাক্সিমাম ছেলেগুলার আমাদের কোনো ভুরুক্ষেপই নাই যে পড়তে হবে না হবে। তো ঠিক আছে, এরকম 2 দিন বা 3 দিন আগে আমরা কিছু বইপত্র কালেক্ট করলাম, নোটপত্র কালেক্ট করলাম, করার পরে টোটাল সিলেবাসটাকে সাজালাম যে আমরা কি কি পড়বো কি কি পড়বো না। সাজানোর পরে চিন্তা করলাম যে আপনারা হয়তো জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা 25টা প্রশ্ন পড়েন, কোন 5টা আসবে আপনারা কিন্তু জানেন না। জানেন? জানেন না। কিন্তু আমরা চারুকলার গুলো জানি, আমরা জানি যে 7টা প্রশ্ন পড়বো, 7টাই কমন আসবে, 5টা লিখবো। বা আমাদের অনেকে আছে যে ভালো করে 3টা পড়ে আর 2টা কোনো রকমে দেখে যায়, 5টা হলো 100% কমন। আমরা এইভাবে পড়ি। আমরা কিন্তু ধরেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা কি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা হচ্ছে আমাদের তো টোটাল বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ একসাথে থাকি আমরা, সব ভালো ভালো স্টুডেন্ট গুলো ওখানেই থাকে, তাই কিনা? তো এখানে আমাদের একটা কালচার তৈরি হয়ে যায়। এই যে একটা কালচার তৈরি হয়েছে না, এটাই হচ্ছে শিক্ষা, তাই কিনা? পড়াটা কি আসলে পরিপূর্ণ শিক্ষা? না, এটা তো জ্ঞান অর্জনের জন্য। তো তখন আমরা ধরেন ওই 2 থেকে 3 দিন যখন হাতে নিলাম শীটটা, 2 থেকে 3 দিন আছে, বিশ্বাস করবেন না, আমি 4 থেকে 5 ঘন্টা পড়ছি। আমার মনে হলো যে মোটামুটি একটা এখন ভালো মতো লিখতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে একটা দিন না, আমি 2টা দিন পড়ছিলাম। 2টা দিন পরে ধরেন আমার বান্ধবীরা পাইছে হয়তো 85-86, আমরা অত পাইনি, কিন্তু আমরা 80-র উপরে পাইছি। বুঝতে পারছেন, আমরা 80-র উপরে পাইছি। তো এটা যদি আপনি হচ্ছে বুঝে বুঝে এবং মন দিয়ে পড়েন, তাহলে আপনি এ হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু আপনি যদি এটা মুখস্থ বিদ্যা করেন, এ আপনাকে ধরা দিবে না। আমি বুঝতে পারলাম, এ আপনাকে ধরা দিবে না। কারণ শিল্প জিনিসটা এমন, গান বাজনা অভিনয় ছবি আঁকা এই জিনিসটা এমন যে এই জিনিসটা মনে করবেন যে আপনি যদি হৃদয় দিয়ে এটাকে না ধরতে পারেন, আপনি কখনো ধরা দেবে না। দেখেন না, আপনি কিন্তু রান্না বাড়া এটি সবাই কম বেশি কিন্তু করতে পারবেই, চাকরি কিন্তু সবাই কম বেশি করতে পারবে, কিন্তু ছবি আঁকার চাকরি আপনি করতে পারবেন? যে ছবি আঁকতে পারে সে কিন্তু পারবে, কিন্তু আপনি পারবেন না। কারণ কি, এটা ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। ডাক্তার কিন্তু সবাই পারবে না, কিন্তু ব্যবসা সবাই না পারলেও কিন্তু খারাপ পারবে না, কেউ পারবে, কিন্তু ডাক্তারি সবাই কিন্তু পারবে না। ইঞ্জিনিয়ারও কিন্তু সবাই হতে পারবে না, পারবে? পারবে না। কারণ কি? কারণটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারই, আর্টিস্ট আর্টিস্টই, তাই না? কিন্তু রিক্সা কিন্তু সবাই চালাতে পারবে, পারবে না? সবাই পারবে, মেয়েও পারবে, ছেলেও পারবে, আমরা কায়িক শ্রমের কাজ সবাই পারবো। কিন্তু এই যে পার্সোনালি যে সাবজেক্ট গুলো আমি বললাম, যে যে আপনার আর্কিটেক্ট বলেন বা ইঞ্জিনিয়ার বলেন বা ডাক্তার বলেন বা আর্টিস্ট বলেন, এটা কিন্তু হ্যাবিট মানে অভ্যাস না থাকলে এগুলো কেউ করতে পারে না। এটাই তো বাস্তব, নাকি ম্যাম? এটাই বাস্তব। আচ্ছা, তো এই বাস্তবতাকে সামনে রেখেই আপনারা হচ্ছে এই জিনিসগুলা জাস্ট একটু মন দিয়ে পড়বেন। হ্যাঁ, একটু মন দিয়ে পড়বেন, রিডিং দিয়ে পড়বেন। আমার বিশ্বাস 2 ঘন্টা যদি আপনারা এই একটা সাবজেক্ট আমি যেগুলো লিখে দিলাম বা আপনাদের সিলেবাসে যা আছে, 2 ঘন্টা পড়লে দেখবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস চলে আসছে যে হ্যাঁ, আপনি লিখলে এখন 100-র মধ্যে 80 পাবেন। আমার বিশ্বাস আপনারা পারবেন। কেমন? আচ্ছা, তারপরে আসি। তারপরে এই যে বাংলাদেশের শিল্পকলা, নৃত্যকলা, সঙ্গীতকলা, সাহিত্য, চিত্রকলা এবং ভাস্কর্য। এখন সঙ্গীতকলা, সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, বাংলাদেশের এগুলো তো হচ্ছে যে একদম প্রাণবন্ত শিল্পকলার মধ্যেই পড়ে। যেমন চিত্রকলা কি? চিত্রকলা দেখবেন যে ক্যানভাসে ছবি আঁকা যায়, দেওয়ালে ছবি আঁকা যায়, মেঝেতে ছবি আঁকা যায়, যায় না?
বড় বড় বিল্ডিং এর দেওয়ালে ছবি আঁকা যায়, বিভিন্ন পিলারে ছবি আঁকা যায়। চিত্রকলা কিন্তু বিভিন্ন জায়গায় করা যায়, খালি একটু করে বুঝে নেন। হ্যাঁ, পরীক্ষার আগে আরো দু একবার আমরা রিভিশন দিব, একটা একটা করে সাবজেক্ট আলাদা আলাদা করে ধরে রিভিশন দিব আমরা। আচ্ছা, আর ভাস্কর্য কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে না? সমাজ বাংলাদেশ একটা ভাস্কর্য, জাগ্রত জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য। তারপরে ঢাকাতে এরকম মেলা কটা বিখ্যাত জায়গা আছে, আছে না? এগুলো সবই তো ভাস্কর্য। এইসব ভাস্কর্যের উদাহরণ দিতে যখন দেখবেন যে এরকম আসছে বাংলাদেশের শিল্পকলা ভাস্কর্য সম্পর্কে বা চিত্রকলা সম্পর্কে বা স্থাপত্য সম্পর্কে আলোচনা করেন, তখন আপনারা কি করবেন? এই যে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে হচ্ছে সবাই বাংলাদেশ, জাগ্রত চৌরঙ্গি আছে ঢাকায়, এই জাগ্রত চৌরঙ্গির মতন এরকম অনেক কটা ভাস্কর্য আছে না, যেগুলো আমরা হয়তো নাম জানি কিন্তু জানি না যে এটাই আসলে ওটা, বা ওদের আমরা তেমন কোনো বর্ণনা জানি না, তাই কি না? যেমন সবাই বাংলাদেশে দেখবেন যে একজন বা দুইজন এরকম বন্দুক হাতে নিয়ে সামনে অগ্রসর ভঙ্গিতে আছে, ঠিক আছে? নিচের দিকে অনেকে বন্দুকদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে আছে। জাগ্রত চৌরঙ্গিতে দেখবেন বিভিন্ন ছেলে মেয়ে উভয়ই হচ্ছে হাতে হাত ধরে মুক্তিযোদ্ধার প্রতীক হিসেবে এভাবে এগিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যে ভাস্কর্য তার একটা উদাহরণ দিবেন এইভাবে। ওকে, স্থাপত্য যখন ধরতে যাবেন তখন স্থাপত্যের মধ্যে যাবেন হচ্ছে সবার আগে বাংলাদেশের স্মৃতিসৌধ। এটা কি স্থাপত্য, তাই না? বাংলাদেশের স্মৃতিসৌধ একটা স্থাপত্য, কিন্তু এই বাড়িটা যদি স্থাপত্য, কিন্তু এটা কি নিদর্শন? বাড়িটা কিন্তু নিদর্শন না, এটা থাকার জন্য কোনো রকম একটা জায়গা, কিন্তু আপনার স্মৃতিসৌধ কিন্তু একটা স্থাপত্য। বরেন্দ্র মিউজিয়াম কিন্তু একটা স্থাপত্য, আবার একটা নিদর্শন, তাই না? বরেন্দ্র মিউজিয়ামকে আপনি বাড়ি বলতে পারবেন? পারবেন না, কিন্তু বাড়িকে আমরা বাড়ি বলতে পারবো। পুঠিয়া রাজবাড়ি কি, এটা কি বাড়ি? নাম কিন্তু রাজবাড়ি, কিন্তু আসলে রাজবাড়ি না, এটা তো একটা ঐতিহ্য, নিদর্শন, স্থাপত্য। স্থাপত্য না এটা? স্থাপত্য তো বোঝেন না, ভাস্কর্য বোঝেন, আর চিত্রকলা বোঝেন। বোঝেন কি ম্যাম, একটু বলেন আমাকে প্লিজ। আচ্ছা, আপনারা কি বোঝেন স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য তিনটা জিনিস কি বোঝেন? ঠিক আছে, অনেকটা হইছে, কিন্তু এটাই হচ্ছে যখন আপনি একটু পড়বেন তখন আপনার পড়ার ভাষা, লিখার ভাষা, আপনার শব্দ প্রয়োগের ভাষা আরো নান্দনিক হবে, তাই না? যেহেতু আপনি একদম নতুন, হয়তো আপনার কাছে আমি এটা আশা করছি এটাও আপনি অনেকটা ভালো করছেন। আপনার কথা ঠিক আছে। আসলে ভাস্কর্যটা কি? ভাস্কর্য মানে হচ্ছে যার উচ্চতা আছে, যার বেজ আছে, যার ব্যাসার্ধ আছে, যাকে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, সেটাই কি ভাস্কর্য বা ত্রিমাত্রিক শিল্পকলা, তাই না? ত্রিমাত্রিক শিল্পকলা বা যার উচ্চতা আছে, যার বেজ আছে, যাকে ধরা যায়, যার যে জায়গা দখল করে না, সেটা কি ভাস্কর্য। ভাস্কর্য বা ত্রিমাত্রিক শিল্পকলা এইভাবে আমরা বর্ণনা করলে পারবো। ত্রিমাত্রিক শিল্পকলা তখন উদাহরণ কিভাবে দিবেন? দিবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ একটা ভাস্কর্য আছে, তারপরে দিবেন জাগ্রত চৌরঙ্গি আছে, আছে না? এরকম দুই থেকে তিনটা। অপরাজয় বাংলা, রাইট, অপরাজয় বাংলা আরো বেশি ইম্পর্টেন্ট, আমি তো নামই খালি ভুলে যাই। অপরাজয় জাগ্রত চৌরঙ্গীর থেকে অপরাজয় বাংলার হচ্ছে আরো ইম্পর্টেন্ট বেশি। তো এগুলো সম্পর্কে কি করবেন, এইটার অবস্থান আগে, মানে দুই থেকে তিনটে উদাহরণ দেখবেন। যে আগে দেখবেন যে পরীক্ষাতে মার্কস কত আছে এটাতে, যদি হচ্ছে ভাস্কর্য থাকে, শুধুমাত্র ভাস্কর্য আলাদা করা থাকে, দেখবেন 3 মার্ক 5 মার্কের জন্য, সেটা একটু দেখবেন, দেখার পরে তারপরে লিখবেন যে এটা অমুক জায়গায়, অমুক জায়গায় অমুক ভাবে অবস্থিত, এটা এত সালে অবস্থিত। এর একটু বর্ণনা দিবেন যে এখানে এই ভাস্কর্যগুলো এইভাবে সুমুখমুখী আছে, তাদের হাতে এরকম অস্ত্র আছে, তারা বাংলাদেশের বীর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আন্দোলনের অন্যতম প্রতীকী চিত্র বহন করে বা প্রতীকী ভাষা বহন করে। এইভাবে সুন্দর করে লিখতে হবে, কারণ এটা কি মূল প্রেক্ষাপট না?
আর এখন যদি আমরা এটা বলি যে এটা ভাস্কর্য, এটা পাথর টাথর দিয়ে তৈরি করা হয়, এটা ইয়ে দিয়ে তৈরি করা হয়, এটা কিন্তু অতটা ডিপলি বিশ্লেষণে কিন্তু যাওয়া যাচ্ছে না, যাচ্ছে। কিন্তু যদি আপনি এইভাবে বলেন যে এটা অত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, এটা অত সালে তৈরি হয়েছে, বা এটার মূল যে ভাষাটা ছিল সেটা হচ্ছে যুদ্ধের একটা ভূমিকা দেখানোর চেষ্টা করানো হয়েছে, বা এটা আমাদের একটা ঐতিহ্য। রাইট, 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 আমি এটাই বলতে চাচ্ছি। প্রেক্ষাপট এবং গুরুত্ব এটাই হচ্ছে মূল বিষয়, বুঝছেন? তাহলে দেখবেন যে আপনাদের লিখতে যেমন তেমন ভাবে কোশ্চেন আসুক না কেন আপনারা লিখতে পারবেন খুব ইজিলি। ওকে, আচ্ছা। আর স্থাপত্যের ব্যাপারটা যেটা বললাম, যে অবশ্যই অবশ্যই বাংলাদেশের বিখ্যাত স্থাপত্য বলতে আপনার স্মৃতিসৌধের নাম সবার আগে উচ্চারণ করবেন। তারপর জাহাঙ্গীরনগর, ঢাকার পুরাতন নাম না, ওই যে আপনার জাহাঙ্গীরনগর কেন বলতেছি, কি যেন একটা আহসান মঞ্জিল নাকি একটা বিল্ডিং আছে না ঢাকায়, নাম বলেন তো, আমি খালি ভুলে যাই। হ্যাঁ, আহসান মঞ্জিল। আচ্ছা, হ্যাঁ, তার আমি ঠিক আছি। আচ্ছা, আহসান মঞ্জিল, স্মৃতিসৌধ, ৬০ গম্বুজ মসজিদ, তারপরে আপনার পুঠিয়া রাজবাড়ি, বাঘা মসজিদ, সোনা মসজিদ, বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি আর সোনা মসজিদ, এই কটা লাস্টের দিকে রাখবেন। ওদিকে রাখবেন হচ্ছে সবার একবার স্মৃতিসৌধ রাখবেন, বরেন্দ্র মিউজিয়াম রাখবেন। বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে প্রাচীন হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম, আমাদের উপমহাদেশের মধ্যে এটা প্রাচীন, বুঝছেন, মনে রাখবেন। তো এই কটা জিনিসের যে স্থাপত্য ভিত্তিক যে ঐতিহ্য বা সংস্কৃতি আমাদের ভিতরে আসছে, বা কি গুরুত্ব বহন করে এটার, বা এটা নির্দেশনটা কেমন, এই প্রেক্ষাপটগুলোই কিন্তু আপনাদেরকে লিখতে হবে পরীক্ষায়। কেমন? আর চিত্রকলার ক্ষেত্রে যেটা দেখবেন, যেমন আমাদের তো বিখ্যাত অনেক আর্টিস্ট আছে, জয়নুল আবেদিন আছে, এস এম সুলতান, কামরুল হাসান, এদের সম্পর্কে লিখবেন। অথবা বিখ্যাত কোনো জায়গায় যে কোনো পরিদলে যে ছবি আঁকা যায়, দেওয়ালে ছবি আঁকা যায়, এগুলো কি চিত্রকলা? চিত্রকলা না? এরকম বড় বড় কিছু চিত্রকলার নাম লিখবেন, বিভিন্ন শিল্পীর কয়েকটা চিত্রকলার নাম লিখবেন। তাছাড়া আরো চিত্রকলা যে বিভিন্ন দেওয়ালে করা যায়, বর্তমানে দেখবেন যে বিভিন্ন ফ্লাইওভারের গায়ে করা হচ্ছে, আলপনা করা হয়, এই সব মিলিয়ে তো চিত্রকলা, তাই না? এই জন্য একটু একটু করে দিবেন। শিল্পীর দু একটা চিত্রকলার নামও লিখবেন, আবার দেওয়াল চিত্র দু একটা নামও লিখবেন, আবার মুরাল যে চিত্র, যে টাইলস ভেঙে ভেঙে ছবি আঁকা যায়, সেটাও যে একটা চিত্র, সেগুলোর নাম লিখবেন। সব মিলিয়ে লিখবেন, শুধু যে পেন্টিং লিখবেন তা না, সব মিলিয়ে চিত্রকলা একটা। ওকে, এগুলোই হচ্ছে নিদর্শন সাহিত্যের ক্ষেত্রে গেল। সঙ্গীত তো আপনাদেরকে আর কি বলবো, সঙ্গীত সম্পর্কে আপনারা ভালো জানতে পারবেন। সঙ্গীত সে প্রাচীন কাল থেকেই চলে আসতেছে, সঙ্গীতের যে আবহমান বিষয়। আমরা আমাদের এই কৃষ্টি কালচারে বা এই সংস্কৃতিতে আমরা কি ধরনের সঙ্গীত শুনতে পছন্দ করি, তার দু একটা উদাহরণ দিবেন, কাজী নজরুল ইসলামের উদাহরণ দিবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ দিবেন, ঠিক আছে? বা আমাদের বাঙালি জাতীয় যে কয়েকজন শিল্পীরা আছে, বিখ্যাত শিল্পীরা আছে না, সাবিনা ইয়াসমিন আছে, রুনা লায়লা আছে, তারপরে আরো বারি সিদ্দিকী আছে। হ্যাঁ, এগুলো দিয়ে একটু উদাহরণ দিয়ে সঙ্গীত সম্পর্কে মূল প্রেক্ষাপটটা লিখে ছেড়ে দিবেন। আচ্ছা, আর নৃত্যকলা তো বুঝতেইছেন, নৃত্যকলাও একটা কলা, তাই না? শিল্পকলার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নৃত্যকলা, যা হচ্ছে অঙ্গ, আমাদের শরীরের অঙ্গের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মনের ভাবটাকে মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। এইভাবে দিবেন, ঠিক আছে? দেশীয় প্রেক্ষাপট ভাববেন, হ্যাঁ, তাহলে দেখবেন ইজি লাগছে, আপনার জায়গা থেকে ভাববেন না। আগে মূল প্রেক্ষাপটটা জানবেন, তারপরে সেটা লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে এদিকে আসেন, ভাস্কর্য স্থাপত্য তো পড়লাম, প্রাতিষ্ঠানিক চর্চা ও শিক্ষা এটাও পড়লাম, বাংলাদেশের লোকশিল্প। এখন এই লোকশিল্পটা খুব ইজি। এটা যদি আপনি একবার আমার বলার থেকে, আমার মনে হয় এটা আমি এর আগে ক্লাসে নিছি, আপনাদের এটা ডিটেলস ভাবে ক্লাস দিছি, আপনারা হয়তো উপস্থিত ছিলেন না। তো এটা এত ইজি, আপনি বলে বোঝাতে পারবো না, খুব ইজি। আপনি যদি একবার রিডিং দেন, তাহলে আমার বিশ্বাস আপনারা পুরো মার্কসের জন্য সবই লিখতে পারবেন। দেখেন, লোকশিল্প, কারুশিল্প। লোকশিল্প কি? বাংলাদেশের বিভিন্ন লোকজন যে শিল্প তৈরি করে, যেমন ধরেন হাড়ি, পাতিল, কোদাল, হ্যাঁ, কাস্তে, দাও, বটি, বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি করে না, এগুলো কি জন্য তৈরি করে? আমাদের ব্যবহারের জন্য তৈরি করে না?
তো ব্যবহারের জন্য যখন এগুলো তৈরি করতেছে তখন এই এই জিনিসগুলো তো কিছু লোকরা তৈরি করতেছে, তাই কি না? যখন এই লোকগুলা এগুলো তৈরি করতেছে সেটা সাধারণত এক কথায় আমি বলতেছি লোকশিল্প। এবং এই লোকশিল্পের উপরে যখন কারুকাজ করা হয়, যখন দেখবেন যে একটা হাড়ির উপরে সুন্দর করে নকশা কেটে 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 পিতলের উপরে নকশা কেটে কেটে ডিজাইন করছে, হ্যাঁ, ফুলদানির উপরে ফুলদানিতে বিভিন্ন রকম ডিজাইন করছে, বা আরো অন্যান্য সামগ্রীর উপর যে বিভিন্ন নকশা জাতীয় নকশা খচিত ডিজাইন হচ্ছে, এগুলাই কিন্তু হচ্ছে কারুশিল্প। লোকশিল্প কারুশিল্প এক কথায় এটা আমার আমার বলার থেকে আমার মনে হয় আপনারা যদি এটা নিজেরা একবার করে পড়েন, রিডিং দেন, অনেস্টলি বলতেছি, বিশ্বাস করেন আপনারা 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে এই প্রশ্ন আমার থেকে ভালো করে অ্যান্সার দিতে পারবেন। কেমন? 10 থেকে 5 মিনিটের যদি পড়েন আমার থেকে এটা ভালো করে অ্যান্সার দিতে পারবেন, এই লোকশিল্প আর কারুশিল্প। এখন এই যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক শিল্পকলা। একসময় কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক শিল্পকলা কিন্তু অনেক রকম ছিল আমাদের, তাই না? পোস্টার ছিল, এই জানোয়ারকে হত্যা করতে হবে, এরকম একটা পোস্টার দেখছেন? ইয়া খানের একটা পোস্টার ছিল, এই জানোয়ারকে হত্যা করতে হবে, এই গোটা পোস্টারটা বাংলাদেশে গোটা বিশ্বে ছড়িয়ে যায়। তারপরে এই এই টাইপের মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক ভাস্কর্য আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক স্লোগান আছে, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক সব সব মিলিত মুক্তিযুদ্ধের শিল্পকলা। কিন্তু আমার মনে হয় না যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো প্রশ্ন এবার আসতে পারে। এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, কেন আসবে না, তাই না? এটা হয়তো নাও দিতে পারে। এরা এখন হচ্ছে যে এই 24-এর যে যারা আন্দোলন করেছে, গণ আন্দোলন করেছে, তারা এটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। যদিও মুক্তিযোদ্ধাকে তো এখন অস্বীকার, মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বা তাদেরকে অস্বীকার করা হচ্ছে না। এটা আপনিও দেখছেন, আমিও দেখছি, আমার বলতে তো দ্বিধা নাই। আর মুক্তিযোদ্ধা, আমার নানা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বড় আব্বা একজন মুক্তিযোদ্ধা। তো ধরেন আমাদের এই জাতিগুলাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন এর থেকে বড় লজ্জার আর কিছু নাই। এই জন্য মুক্তিযোদ্ধা এবার আসবে কিনা আমার সন্দেহ। প্রতিবারই আসে, এবার হয়তো আসবে না। এটা খুব ধিক্কারজনক একটা ঘটনা ঘটে যাচ্ছে সব। যাই হোক, তো এই হচ্ছে আপনাদের 12,112 সম্পর্কে মোটামুটি একটা ধারণা। এখন এখান থেকে কিছু কিছু পুরাতন, এখানে তো আমি একটা পাচ্ছি, বাংলাদেশের শিল্পী ও শিল্প সম্পর্কে ধারণা দাও। একটু দেখে যাও। বাংলাদেশের শিল্প ও শিল্পী সম্পর্কে ধারণা দাও। কি ভুল করে আসছে? যারা অনলাইনে আছেন তারা আমাকে একটু প্রশ্ন করেন, বা আপনাদের বোঝার ক্ষেত্রে কতদূর কি হচ্ছে না হচ্ছে। 22। আচ্ছা, আচ্ছা, ওই যে আপাতত দরকার নাই ওটা। এটা এটা হচ্ছে সিলেবাসটা চেঞ্জ করছে, এই যে শিল্পীগুলোর নাম বললাম, এই সিলেবাসটা চেঞ্জ করে এটা হচ্ছে আপনাদের পরে যে সেকেন্ড সেমিস্টার থাকবে সেখানে এটা থাকবে। হুম।
না, অবশ্যই থ্যাংক ইউ আপনাকে। আপনি অনেক আদর্শবান একজন ছাত্র আমার মনে হলো। মানে আপনার মেমোরি খুব ভালো, আপনার বচন ভঙ্গিও সুন্দর। তো ধন্যবাদ। আপনি যেটা বুঝছেন না, এটাই আসলে ব্যাপারগুলো এরকমই। তো এইটা ধরেন, আমরা সবাই এখন একদম প্রাপ্তবয়স্ক। আমরা কিন্তু আর অনার্সেরও স্টুডেন্ট নাই, আমরা কিন্তু সেটাও কমপ্লিট করে আসছি। আপনারা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হইতেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি পড়ার স্টাইলটা আলাদা করতাম। কিন্তু আপনারা সবাই হচ্ছে ফুললি এডুকেটেড, তাই কি না? ফুললি এডুকেটেড, তার মানে আপনাদের গ্রহণ করার ক্ষমতা অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? এই জন্য আমার যে কথাটা হচ্ছে যে আমি আপনাদেরকে মূল বিষয়টা, মূল প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে ধারণা দিলাম। আপনারা এখন এটা হচ্ছে কি করবেন, এই যে শীটগুলো খুলে 15 মার্কের জন্য যতটুকু পড়া দরকার ঠিক ততটুকু একটু দেখবেন। মুখস্থ করবেন না অবশ্যই, আপনারা দেখবেন। আপনারা যদি একবার দেখেন, আপনাদের এরকম একটা কনফিডেন্স আসবে যে এটা তো খুব সোজা, এটা খুব সোজা। কিন্তু এখানে একটা কথা আছে, সোজা জিনিসই কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভুল করে। কারণ সোজা জিনিস পড়তে গিয়ে দেখবেন যে এটা তো পারতেছি আমি, এখনই হচ্ছে। 5 মিনিট দেখলেন হয়ে গেল, হয়ে গেল। 2 ঘন্টা ধরেন পরীক্ষা, এই যে 2 ঘন্টা যে সময় অতিবাহিত হলো না, আপনি পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবেন। এটাই হয়, এটাই বাস্তবতা। এই জন্য সোজা জিনিসগুলোকে হচ্ছে একবার দেখলেন ঠিক আছে, আবার পরীক্ষার যাওয়ার আগে আবার 1 ঘন্টা দেখে যাবেন, তাহলে এই জিনিসগুলো আর ভুল হবে না। কিন্তু হেলায় ফেলাই দিবেন না প্লিজ। কারণ ভালোবাসার জিনিস, সেটা যেই হোক, সেটা আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার ছেলে হোক, মেয়ে হোক, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, যখনই এদের কারোর সাথে আপনি অবহেলা করবেন, তখনই দেখবেন সেটা আস্তে আস্তে কুরে কুরে খাচ্ছে আপনার নিজেকেই, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কাছে ভালো ফিডব্যাকটা আসতেছে না। এই চারুকলা, শিল্পকলা, মানে এই শিল্প ব্যাপারটাই হচ্ছে একদম মন থেকে আসে। যেমন গান কিন্তু সবাই গাইতে পারে না, কেউ বাথরুমে গায়, কেউ একা একা গায়, কেউ হচ্ছে সবার সামনে গায়। কিন্তু সবাইকে আমরা সবার সামনে গেতে পারি? পারি না। কারণ মনের যে অভিব্যক্তি, এই যে বিষয়, সেটাই। তো এই ছবি আঁকার বিষয়টা তাই, হ্যাঁ। ছবি আঁকার, হ্যাঁ, না গান তো গাইছি, শোনালাম যে মাঝখানে একটু একটু করে ছবি আঁকার সময়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, একদিন বেলা যেদিন নিয়ে আসবো সেদিন শোনাবো নি। আচ্ছা, তো দেখেন, যখন আমরা হচ্ছে যে এই বিষয়গুলোকে যখন আমরা পড়বো না, একটু একটু জানার জন্য পড়বো। মানে ধরেন যে আহ, আমরা আমরা কিন্তু কেউ আমাদের কালচার বা ইতিহাস সম্পর্কে জানি না, এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনি জানেন? আপনি জানেন না। আপনি কিন্তু কালকে দেখবেন গিয়ে আপনি হচ্ছে পোশাক আশাক কিনতে যাবেন, বলবেন আমাকে একটা পাখি বোরখা দেন, আমাকে একটা সৌদির বোরখা দেন, বিভিন্ন রকম চাবেন। আপনি কি আপনার দেশীয় বোরখা চান? চান না কিন্তু। দেশীয় বোরখাটা কি করেন, বলে যে এইভাবে বোরখাটা বানায় দেন, তাই না? কারণ ওটা সম্পর্কে আপনি জানেন। কিন্তু অন্য অন্য যেগুলো বলবেন যে প্রজাপতি বোরকা না এখন কি কি নামছে না, তারপরে ড্রেসের নাম পাখি ড্রেস। আমি তো দেখছি, আমি একদিন একটা পিচ্চির ড্রেস কিনতে গেছি, গিয়ে আমাকে বলছে কারিনা ড্রেস কিনতে হবে। কারিনা ড্রেস তো আমরা তো আর ছেলেরা জানি না। আমি গিয়ে বলি কারিনা ড্রেস দেন, বলে নাই। কারিনা ড্রেস দেন, কত বছর, এত বছর নাই। এইভাবে ধরেন যে ঘটনাগুলো ঘটে। কিন্তু আপনি যখন প্রেক্ষাপটটা জানবেন যে কারিনা ড্রেসের সিস্টেমটা হচ্ছে এমন, আপনি বললে কি না বললে কি আপনি দেখে চিনতে পারবেন, পারবেন না? এই পড়ার সিস্টেমগুলো হচ্ছে সেম সিস্টেম, আপনাকে জানতে হবে। এই পড়াগুলা আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি এর ভিতরে এই পড়াগুলো আপনার মনের মধ্যে না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই ফিডব্যাক দিবে না। একই টাইপ হচ্ছে ছবি আঁকা। দেখেন, এই যে আমি এখানে আসি আপনাদেরকে পড়াই, আপনারা কি জানেন আমি জীবনে কোনোদিন বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসি না? কখনো না, কখনো না। আমি প্রায় 4 না 5 বছর হচ্ছে এখানে ক্লাস নেওয়া। আমার সিনিয়র বড় ভাইরাও এখানে এসে ক্লাস নেয় আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমার ওয়াইফও এসে এখানে ক্লাস নেয় মাঝে মাঝে। যখন আমি থাকি না তখন আমার ওয়াইফ আসে, এসে এখানে ক্লাস নেয়। আমার ওয়াইফ আমি একই সাবজেক্টের, আমরা দুজনেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। কিন্তু খুলনায় আমরা পার্মানেন্ট হতে পারিনি, খণ্ডকালীন ছিলাম। যাই হোক, তো আমি এটা কখনো প্রিপারেশন নিয়ে আসি না, ছবি আঁকার ক্ষেত্রেও না। কেন? কারণ আমার ওই মূল প্রেক্ষাপটটা জানা আছে, ওর বেসমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমার, সেটা জানা আছে। বিধায় কিন্তু আমার প্রিপারেশন নিয়ে আসতে হয় না। আমি আসলেই শীট দেখলেই কি, না দেখলেই কি, আমি আমার মতো করে করেই যেতে পারি, পড়াইতে পারি। ওকে। তো এটার কারণ হচ্ছে কি, আমি এক সময় এটাকে এটার পিছনে সময় দিছি।
একসময় এটাকে ধারণ করছি, এই জন্য কখনো ভুলি না। তা আপনি যদি মুখস্থ করেন রাতে তো ভুলে যাবেন। এই জন্য এটা আমাদের কি করা যাবে, মুখস্থ করা যাবে না। আমরা আজকে এটা পড়বো, আগামী দিন আপনাদের যে বিশেষ সভ্যতা আছে ওটা পড়বো, আর একদিন করণ কৌশল পড়বো, শেষ। থিওরিক্যাল শেষ। থিওরিক্যালটা টোটালি হচ্ছে আপনারা আমার উপরে নির্ভর করবেন, ঠিক আছে? আমার উপরে নির্ভর করবেন, টোটালি 3 দিন পড়বেন, 100-এর মধ্যে 80 পাবেন, মানে A+ পাবেন। আর তো কিছু দরকার নেই, আছে? আমাকে বিশ্বাস রাখবেন, ঠিক আছে? আমি যে স্টাইলে বলবো, জাস্ট বাসায় 4-5 ঘন্টা খাটবেন, দেখবেন হয়ে গেছে। তো ধরেন এই টোটাল বিষয়গুলাই না আগে আমরা ধারণ করব মনের মধ্যে, আগে আমরা একটু জানার চেষ্টা করব, তারপরে আমরা খাতায় অ্যাপ্লাই করার চেষ্টা করব। কেমন? মনে থাকবে ম্যাম? আচ্ছা, এবার অনলাইনে যারা আছেন তারা একটু এই যে বিষয়টা আজকে আমরা পড়লাম এটাতে একটু রিভিউ দেন, বা আর কোনো কিছু জানার অবকাশ আছে কিনা সেটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন, আমাকে একটু বলেন প্লিজ। যদি আপনারা না বলেন তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ কমপ্লিট। শুনতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে, আমার ধারণা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না ঠিক মতো, তাই তো? আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু বলি, দেখেন বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতা, এটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। বাংলাদেশের মহাস্থান, ময়নামতি, পাহাড়পুর, ওয়ারী, পাটেশ্বর, এগুলো সম্পর্কে ধারণা হলো। বাংলাদেশের শিল্পকলা, যেটা হচ্ছে নৃত্যকলা, সঙ্গীতকলা, সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য হলো শিল্পকলার নিদর্শন, যেমন মসজিদ, মন্দির, স্থাপত্য, বিভিন্ন কি রকম যে নান্দনিক নিদর্শনগুলো আছে সেটা সম্পর্কে বলছি। তার মধ্যে আপনাদের উত্তর গণভবনও রাখবেন। আধুনিক যুগে বাংলাদেশের শিল্পকলা, চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপত্য, যেটা আমি ডিটেলস একটু বলার চেষ্টা করলাম, আপনারা সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে বাংলাদেশের লোকশিল্প, লোকশিল্পের পাশে হবে কারুশিল্প, এটা আপনারা মনে রাখবেন, হ্যাঁ? লোকশিল্পের পাশে কারুশিল্পটা দেখবেন। এই লোকশিল্পটা একবার পড়বেন, রিডিং দেখবেন হয়ে গেছে। আর ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক আন্দোলন, এটার মধ্যে আপনারা যে বললাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যদি কয়েকটা জিনিস আসে, এর মধ্যে কিছু পোস্টার আছে দেখবেন, আর মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা ভাস্কর্য আছে দেখবেন। এই কটা, আপনি আসেন, আপনি এখানে বসেন, আপনিও ক্লাস করেন, সমস্যা নাই। তবে বর্তমান যে সময়টা চলতেছে তাতে মুক্তিযুদ্ধের কোন সম্পর্কে কোনো প্রশ্ন আসবে কিনা আমি সন্দিহান। হয়তো জুলাই আন্দোলন সম্পর্কে দু একটা প্রশ্ন আসলেও আসতে পারে। যেমন বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি করা হয়েছে, গ্রাফিতি, এরা এটাকে গ্রাফিতি বলতেছে। আমরা এটাকে গ্রাফিতি বলি না, আমাদের শিল্পের ভাষায় গ্রাফিতি বলি না, কিন্তু যারা আন্দোলন করছে বা যারা এটার সাথে যুক্ত ছিল তারা গ্রাফিতি বলতেছে, আপনারা গ্রাফিতি হিসাবেই ধরে রাখবেন। সেখানে কি ধরনের গ্রাফিতিতে কি ধরনের চিত্রগুলো আছে এটা একটু নিজের মতো করে বানিয়ে লিখবেন। মানে মূল প্রেক্ষাপটটা আগে জানার চেষ্টা করবেন, কেমন ম্যাম? উল্টা করবেন না কিন্তু, ঠিক আছে? তো আমি কি এটা শেষ করতে পারি তাহলে আজকের মতন? আচ্ছা, আরেকটু বলেন মিজানুর ভাই, মোটামুটি কি মনে হলো সাবজেক্টটাতে? মানে আপনার রিভিউটা চাচ্ছি আমি, এবং আপনার মতো যারা অনেকে আছে তাদের রিভিউটা আমি একটু চাচ্ছি। হুম। আচ্ছা। হুম হুম হুম। রাইট।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন। থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কেউ? কোনো ম্যাম কিছু বলার আছে? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটাই মোটামুটি পারফেক্ট, এবং আশা রাখবো যে আপনারা এটাই একটু বাড়িতে একটু রিভিশনটা দিবেন। আর মনে রাখবেন যে আমরা যে দেশে বাস করি সে দেশ সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো জ্ঞান নাই। সেই জ্ঞানটাই এই যে চারুকলা সম্পর্কে পড়তে আসছেন না, এটাই হচ্ছে নিজস্বতা, নিজের সাবজেক্ট, মানুষের সাবজেক্ট না। এতদিন তো বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়ছেন পড়ছেন না, বিভিন্ন জাতিসত্ত্ব বা হ্যান ত্যান নিয়ে পড়ছেন, কিন্তু আমাদের যে কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা যার মধ্যে বড় হয়ে উঠছি সেগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের আসলে সেইভাবে ধারণা হয়ে উঠতে পারেনি। আমরা মোটামুটি কোনোভাবেই পারফেক্ট ভাবে জানা ছিল না। এখন থেকে জানবেন। আমি যখন চারুকলায় ভর্তি হই তখন পর্যন্ত আমি হিন্দি গান ইংলিশ গান অনেক গান শুনতাম। চারুকলায় ভর্তি হওয়ার পর থেকে যখন একটু বুঝতে শিখি তারপর থেকে আমি হিন্দি গান কখনো শুনি নাই। শুনছি ভালো লাগার জন্য হয়তো শুনছি, কিন্তু আপন ভাবতে হয়েছে ওই বাংলা গানকেই। বাংলার প্রাচীন কালে যে সঙ্গীত শিল্পীগুলো ছিল, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি, এগুলো নিয়ে ভাবছি যে সবাই নিজের নিজ দেশের কৃষ্টি কালচার তুলে ধরে, আর আমরা আমাদের নিজ দেশের কৃষ্টি কালচার তুলে ধরতে লজ্জা পাই। এখন ধরেন যে আমি আমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত দিচ্ছি, সেই ফ্রেন্ড আমার লুঙ্গি পরে আসছে। আপনি সচরাচরই দেখবেন যে আমরা যতই এখন মন থেকে বলি না বলি, আপনি মন থেকে আগে ধারণা করবেন যে এটা কি করছে, লুঙ্গি পরে কেন আসছে, এটা কোনো কাজ করছে, জামাই এটা কোনো কাজ করছে। আপনি কিন্তু এটা ভাববেন ভাববেন না? কিন্তু আপনারা যদি পরিপূর্ণভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার কাছে কিন্তু এটা খারাপ লাগবে না। লুঙ্গি তো আমাদের কালচারের একটা অংশ, তাই কিনা? শাড়ি পরলে দেখবেন কেউ কিছু বলবে না, কিন্তু লুঙ্গি পরলে আপনি অন্যরকম ভাবে দেখবেন। তো এই যে কালচারের অংশগুলো আমরা নিজেরাই লজ্জা পাই, কেন পাবো? লজ্জা পাওয়া যাবে না, ঠিক আছে? আমাদের কালচারটাকে সবার সামনে তুলে ধরবেন, মনে করবেন যে এটাই সর্বশ্রেষ্ঠ এবং বেটার। আমার কালচার সবচেয়ে বেটার, এটাই মাথায় রাখবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলা আশা করছি আপনাদের কাছে খুব মানে কঠিন কিছু হবে না। আপনারা জাস্ট বাসায় আমি যেগুলো বললাম, যে অনেক সময় ধরেন প্রশ্ন আসতে পারে এভাবেই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিল্পকলা বা আমাদের বাংলাদেশীয় শিল্পকলা বা উপমহাদেশের শিল্পকলা কি ধরনের প্রভাব ফেলছে বলে তোমার মনে হয়? এই ধরনের কোশ্চেনও কিন্তু সৃজনশীলভাবে আসতে পারে। এখন কি ধরনের প্রভাব ফেলছে আপনি তো জানেনই, যে এর সংস্কৃতি কালচার বা যেগুলো আমাদের উপাদানগুলো আছে যেগুলো তো আমাদের ব্যাপকভাবে প্রভাব ফেলে। আমাদের অ্যাটিটিউড, পোশাক আশাক, বাচন ভঙ্গি, খাওয়া দাওয়া, রুচিভেদ সবকিছু কিন্তু কালচারের একটা অংশ, তাই কিনা? আমরা চাইলেই তো এখন মানে, হ্যাঁ বলেন প্লিজ। আচ্ছা, আধুনিক যুগ বলতে আসলে আমরা কোন সময়টা বুঝি, এটা কি আমরা ধারণা করছি? আধুনিক যুগ বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে 1800 শতকের পর থেকে একটা রেনেসা হয়েছিল। রেনেসা শব্দের সাথে তো পরিচিত আপনারা। রেনেসা কিন্তু একটা আন্দোলন, শিল্প আন্দোলন বলে, তাই না? তো এটা কিন্তু 1800 শতকের পর থেকেই বিভিন্ন দেশে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শিল্পকর্ম তৈরি শুরু হয়, এবং তখন থেকে আধুনিক যুগ। এখন এই আধুনিক যুগে দেখবেন যে আমাদের ষাট গম্বুজ মসজিদ, এই যে আহ তারপর যে ভাস্কর্যগুলো তৈরি হয়েছে, স্বাধীনতার যে ভাস্কর্যগুলো তৈরি হয়েছে, এই যে স্থাপত্যের কথা বললাম, এগুলো সব তো আধুনিক যুগের। এবং বর্তমান সময়ে আমাদের এগুলা কি ধরনের প্রভাব ফেলতেছে, এই যে কারুশিল্প, লোকশিল্প, এগুলো সবই হচ্ছে আধুনিক কালের, বুঝছেন? আপনি যা এখন এতক্ষণ জানলেন সেগুলোই দেখবেন যে নিজের মতো করে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেন, দেখবেন যে অনেক নান্দনিক হচ্ছে। কেমন? বাংলাদেশের লোকশিল্প বলতে তো তাদের দ্বারাই কিন্তু একটা সময় পর্যন্ত আমরা ব্যাপক হারে চলতাম। এখন যেমন মাটির হাঁড়ির পরিবর্তে আমরা এখন অনেকে স্টিলের প্লেট ব্যবহার করি, কাঁসার প্লেটের পরিবর্তে দেখবেন যে অনেকে দামি প্লেট
চান্দি টান্দি কেউ কেউ হয়তো ইউজ করে, কেউ দেখবেন আরো দামি প্লেট ইউজ করে। তো লোকশিল্প, আসলে লোকশিল্পটা আমাদের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য, আমাদের মূল প্রেক্ষাপট আমাদের জাতিসত্তার প্রাচীন ঐতিহ্য। আমাদের অঞ্চলের মাটি দিয়ে যখন কামাররা একটা প্লেট তৈরি করে বা একটা হাঁড়ি তৈরি করে, সেই হাঁড়িতে যখন তারা তাদের কাজের প্রয়োজনের উদ্দেশ্যে যখন সে হাঁড়িতে রান্না করে, আবার রান্না করার পরে তারা বিভিন্ন প্লেটে সে খাবারটা খায়। এটা তো আমাদের একটা, এই হাঁড়ি পাতিল গুলো তো আমাদের নিজেদের সাথে জড়িত। আমরা চাইলেও কিন্তু একে ত্যাগ করতে পারি না, পারি? পারি না। বরঞ্চ দেখবেন যে এই নতুন নতুন যে এলিমেন্টস গুলো আসছে খাবার দাবার ক্ষেত্রে, চীনামাটি বলেন বা কাঁসা প্লেট বলেন বা মেলামাইন বলেন, এগুলো আমাদের জন্য ক্ষতি। হাঁড়ি পাতিল গুলো আমাদের জন্য ক্ষতি না। তো গ্রাম বাংলার লোকজন নিজেদের প্রয়োজনের তাগিদে যখন এই ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে, সেটাই কিন্তু আসলে লোকশিল্প। এটা আমার মনের ভাষা, সেটাই লোকশিল্প। এবং এই লোকশিল্প গুলো দেখবেন যে আমাদের প্রতিটা ঘরে ঘরে লোকশিল্পের নিদর্শন পাবেন। হাঁসিয়া বটি তো আপনার ঘরে আছেই, থাকবে, এটা স্বাভাবিক। তারপর দেখবেন যে ঝাঁটা বারণ, নোড়া পাটা সবই তো থাকে, থাকে না? কোনো না কোনো জিনিস আপনার বাসাতে তো থাকবেই। এটাই হচ্ছে লোকশিল্প। এই লোকশিল্প গুলার আবার যখন এই লোকশিল্প যখন তৈরি হয়, শিল্পগুলো যখন তৈরি করে, তার উপরে যখন আমরা কারুকাজ করি, তখন সেটা কারুশিল্প হয়ে যাচ্ছে, বোঝাচ্ছে না? তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সোজা একটা পড়া, লোকশিল্প এবং কারুশিল্প কি, বিস্তারিত আলোচনা করো। বা আমাদের সামাজিক জীবনে লোকশিল্প বা কারুশিল্পের কি ধরনের প্রভাব দেখা যায় তা বিস্তারিত আলোচনা করো। বা শিক্ষা জীবনে এইটার প্রভাব বিস্তার কিভাবে, কি ধরনের প্রভাব বিস্তার করে আছে সেটা নিয়ে আলোচনা করো। মানে এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন ঘুরিয়ে আসতেই পারে। আমরা তো বললাম যে আমরা সবাই হচ্ছে কমপ্লিট করে ফেলছি পড়া আমাদের, তাই না? অনার্স মাস্টার্স অনেকেই কমপ্লিট করে ফেলছি। এখন আপনাদেরকে এটা অনেক বোঝানোর কিছু নেই, আপনাদেরকে জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে, তবে এটা অটোমেটিকলি হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 দিন বা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ বলেন। এটার নাম হচ্ছে করণ কৌশল। করণ কৌশল মানে যে আপনি ধরেন একটা ছবি তৈরি করলেন, এই ছবিতে কি দিয়ে ছবিটা তৈরি করলেন, কি কি মাধ্যম, কি কি উপকরণ ব্যবহার করলেন ছবিটা তৈরি করার জন্য। ওই যে উপকরণগুলো ব্যবহার করলেন না, এই উপকরণগুলোর হচ্ছে বিভিন্ন রকম নাম, বা এটা কি ধরনের, কি কিভাবে কি কাজ করা যায় সেটির একটা ব্যাখ্যা। করণ কৌশলের একটা ক্লাস আমরা গত ক্লাসে নিচ্ছি, এবং সামনের দিন এটার একটা ক্লাস নিব, আপনাদের 100% সব কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা এই থিওরিক্যাল ক্লাসটা এখানেই সমাপ্ত করি। আমরা জাস্ট ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নিয়ে প্র্যাকটিক্যালটা শুরু করবো, কেমন ম্যাম? ওকে ভাইজান।